নমস্কার বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানেন যে ইতিমধ্যে যারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন তাদের নাম কিন্তু অনলাইন লিস্টে চলে এসেছে এবং সেখান থেকে আপনারা খুব সহজে জানতে পারবেন যে আপনার কার্ডের বর্তমান স্ট্যাটাস কী রয়েছে এবং আপনার কেওয়াইসি করা আছে কি নেই। এই নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে আমি আমার এই চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে যারা এখনো পর্যন্ত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করেননি বা নাম তুলতে পারেননি, আপনারা অতি অবশ্যই আপনাদের এলাকার যে আশাকর্মী রয়েছেন ওনাদের সাথে যোগাযোগ করুন। ওনাদের কাছ থেকে আপনারা আয়ুষ্মান কার্ডের যে নতুন ফর্মটি রয়েছে সেটা পেয়ে যাবেন। আর যখন এই ফর্মটি আপনার হাতে যাবেন দেখবেন সেখানে কিন্তু অনেক রকমের অপশান রয়েছে। বেশ কিছু জায়গায় আপনার সঠিক তথ্য দিতে হবে, তবে কীভাবে কোনো ভুল না করে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করবেন তা দেখা দিয়ে আজকের ভিডিওটি বানানো। দেরি না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে দেখতে থাকুন। আর যারা এখনও ফর্ম ফিল আপ করেনি তাদের সাথে অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনারা যারা আমাদের চ্যানেল প্রথমবার এসেছেন আপনারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন এবং যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। তো চলুন শুরু করা যাক। এখন আপনার চোখের সামনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম, ঠিক আছে। তবে এই ফর্মটি যখন আপনাদের আশাকর্মী থেকে সংগ্রহ করবেন তখন দেখবেন এই ফর্মে কিছু কিছু জায়গায় কিন্তু আগে থেকে আপনার তথ্য কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। আর কিছু জায়গায় আপনার তথ্য থাকবে না, সেটা কিন্তু আপনাদের দিতে হবে। তবে কোথায় কী দেবেন চলুন আপনি দেখে দেয়। প্রথমে যখন আপনি এই ফর্মটি হাতে পাবেন এখানে দেখবেন কী লেখা রয়েছে যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আবেদনকারীর যাচাইকরণ ফর্ম, ঠিক আছে। তারপর তার ঠিক নিচে দেখবেন এখানটা কিন্তু এখানে যে ফাঁকা জায়গা রয়েছে এখানে থাকবে তারিখ। এখানে কিন্তু আপনি তারিখ দিতে হবে। এখানে কোন দিনকে তারিখ দেবেন, যেদিন ফর্ম ফিল আপ করে আপনার জমা দিবেন ওই দিনকে তারিখ কিন্তু এখানে দেবেন, বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে আবেদনকারীর তথ্য, ঠিক আছে। এই ফর্মটি যার নামে তার কিন্তু তথ্য কিন্তু এখানে দেওয়া থাকবে। এখানে দেখবেন তিনটি অপশান রয়েছে। প্রথম কী রয়েছে আধার নাম্বার, তারপর রয়েছে আবেদনকারীর নাম এবং রেশন কার্ড নাম্বার। এখানে যদি উদাহরণ হিসেবে আপনাদের বলে রাখে আবেদনকারীর নাম হচ্ছে রামজানা, ঠিক আছে। এবার ওনার আধার নাম্বার এবং আবেদনকারীর নাম এবং রেশন কার্ড নাম্বার এখানে কিন্তু এই তিনটি অপশান কিন্তু আগে থেকে থাকবে। তারপর নেক্সট দেখবেন এখানে কী বলা হয়েছে রেশন কার্ডের বিভাগ। দেখুন এখানে কিন্তু তিনটি রেশন কার্ডের ক্যাটাগরি শো করবে। ফার্স্ট হচ্ছে AAY, সেকেন্ড হচ্ছে SPHH আর তিন হচ্ছে PHH। এই তিনটি ক্যাটাগরির মধ্যে আপনার যে ক্যাটাগরি রেশন কার্ড সেটা কিন্তু এখানে থাকবে। আর তার সাইডে দেখবেন এখানে কিন্তু একটা ছোটো বক্সটিতে টিচুন থাকবে। ধরুন আপনার PHH রেশন কার্ড, সেটা PHH বক্সের পাশে টিচুন থাকবে। ধরুন আপনার SPHH রেশন কার্ড, এই বক্সটিতে এখন টিচুন থাকবে, বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন, তারপর এখানে কী বলা হয়েছে আন্ডার সংযুক্ত মোবাইল নাম্বার। এখানটায় এই ফাঁকা জায়গাটায় আপনার যে মোবাইল নাম্বার রয়েছে, আপনার যে আন্ডারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বার কিন্তু এখানটায় আগে থেকে লেখা থাকবে, বুঝতে পারলাম। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে যে লিঙ্গ, ঠিক আছে। যিনি আবেদন করছেন উনি যদি পুরুষ হয়ে থাকেন, যেহেতু ইনি পুরুষ রামজানা, ঠিক আছে, এই জন্য দেখবেন এখানে অপশান রয়েছে পুরুষ, ঠিক আছে। এখানে ছোটো বক্সটা টিকচন আছে। তবে এখানে যদি আবেদনকারী যদি কোনো মহিলা হতেন সেক্ষেত্রে দেখবেন এখানে অপশান কী রয়েছে যে মহিলা, এই বক্সটিতে টিকচন থাকলো, বুঝতে পারলাম। তারপর নেক্সট কী রয়েছে জন্ম তারিখ। আপনার আধার কার্ড অনুযায়ী যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ কিন্তু এখানটায় আগে থেকে লেখা থাকবে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানটা কী বলা হয়েছে যে সম্পূর্ণ ঠিকানা, বাড়ি নাম্বার, রাস্তা, গ্রাম, ওয়ার্ড। এখানে আপনি বলে রাখে অনেকের ফর্ম ফিল আপ করতে গিয়ে আমি দেখলাম যে অনেকের ফর্মে কিন্তু এইখানটায় এই যে বক্স রয়েছে এই ফাঁকা জায়গায় ওদের কিন্তু কোনো ঠিকানা লেখা নেই। যদি আপনাদের কোনো প্রকার ঠিকানা না লেখা থাকে আপনারা কী করবেন, আপনারা ফার্স্ট এখানটায় আপনারা যেটা করবেন আপনাদের স্টেট দেবেন, আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলায় বসবাস করে থাকেন সেই জেলা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে ভিলেজ, আপনার গ্রামের নাম দিয়ে দেবেন। রয়েছে পিন, আপনার পিন নাম্বার দিয়ে দেবেন। তারপর হচ্ছে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন। তারপর হচ্ছে পুলিশ স্টেশন কিন্তু এখানে দিয়ে দেবেন। তবু অনেকের ফর্মে দেখলাম এখানে কিন্তু আগে থেকে তথ্য দেওয়া থাকে, ঠিক আছে। যদি আগে থেকে তথ্য দেওয়া থাকে তাহলে আপনারা কোনো কিছু করবেন না, বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন, এখানে কী বলা হয়েছে জেলা, যিনি আবেদন করছেন, ঠিক আছে, তার জেলার নাম কিন্তু এখানে আগে থেকে লেখা থাকবে। নেক্সট কী রয়েছে ব্লক বা পৌরসভা, সেই ব্লক বা পৌরসভার নাম কিন্তু এখানে লেখা থাকবে। নেক্সট রয়েছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, আপনি কোন গ্রাম পঞ্চায়েত বসবাস করে থাকেন বা ওয়ার্ডের বাসিন্দা তার নাম কিন্তু এখানে লেখা থাকবে, ঠিক আছে। তারপর নেক্সট দেখবেন কী বলা হয়েছে পরিবারের প্রধানের নাম কে, ঠিক আছে। ইনি যে আবেদন করছেন রামজানা, ঠিক আছে,
এনার পরিবারের যে প্রধান রয়েছে তার নাম কিন্তু এখানে লেখা থাকবে। যেহেতু এখানে দেখবেন লেখা রয়েছে রামজানা, এখানে আবেদনকারী রামজানা, ঠিক আছে। ইনি যেহেতু পরিবারের প্রধান, তার নাম কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু পুনরায় এখানে নাম লেখা রয়েছে রামজানা। তারপর নেক্সট কী রয়েছে, মোট পরিবারের সদস্য, ঠিক আছে। আপনার পরিবারে মোট কজন সদস্য রয়েছে সংখ্যাটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। 7 জন হতে পারে, 5 জন হতে পারে, 4 জন হতে পারে, কিংবা 2 জন হতে পারে, সংখ্যাটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর নেক্সট কী রয়েছে, প্যান নাম্বার, ঠিক আছে। এখানে কিন্তু আপনার যে প্যান কার্ড যদি থাকে সেই প্যান কার্ডের নাম্বার কিন্তু এখানে আপনি দিতে হবে। তারপর নেক্সট রয়েছে, এখানে দেখবেন কী বলা হয়েছে, নির্বাচনী তথ্য 18 বছরের উপরে হলে। এখানে দেখবেন 4টি অপশান রয়েছে। ফার্স্ট রয়েছে এপি নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার। সেকেন্ড রয়েছে এসি নাম্বার। 3 নম্বর রয়েছে পার্ট নাম্বার। 4 নম্বর রয়েছে ক্রমিক নাম্বার। দেখুন এখানটা আপনি বলে রাখি যে আপনাদের যদি ভোটার কার্ড থাকে সেই ভোটার কার্ডের নাম্বার তো আপনারা পেয়ে যাবেন, কিন্তু এখানে যে রয়েছে যে এসি নাম্বার, পার্ট নাম্বার এবং ক্রমিক নাম্বার, এই 3 নাম্বার আপনারা পাবেন কোথায়? দেখুন এই 3 নাম্বার পাওয়ার মোট 2টি রাস্তা খোলা রয়েছে। একটি হচ্ছে, আপনারা একটু খেয়াল করবেন, ভোটার ঠিক আগে বিএলওরা প্রত্যেকে বাড়িতে কিন্তু একটি ভোটার স্লিপ দিয়ে গিয়েছিল। ওই ভোটার স্লিপ যদি আপনার কাছে থেকে থাকে ওখান থেকে কিন্তু আপনারা খুব সহজে এসি নাম্বার, পার্ট নাম্বার এবং ক্রমিক নাম্বার পেয়ে যাবেন। আর সেকেন্ড যে উপায়টি রয়েছে সেটি হলো অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। এবং অনলাইন থেকে কী বার করবেন এই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও বানানো রয়েছে, আপনার চ্যানেলে দেখে নেবেন। তবে এখানটা আপনাদের বলে রাখি, যিনি আবেদন করছেন আবেদনকারী, ওনার বয়স যদি 18 বছরের উপরে হয়ে থাকে এবং প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, সেক্ষেত্রে ওনার কিন্তু এই যে ফাঁকা জায়গা রয়েছে এখানটায় এপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার এবং ক্রমিক নাম্বার দিয়ে দেবেন। তবে এখানটা একটি মেন কথা বলে রাখি, যিনি আবেদন করছেন আবেদনকারীর নাম, এখানে যে নাম থাকবে, ওনার বয়স যদি 18 বছর নিচে হয়ে থাকে, অর্থাৎ একজন যদি অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, সেক্ষেত্রে ওনার কিন্তু ভোটার কার্ড থাকা কথা নয়। সেক্ষেত্রে দেখবেন এই যে ফাঁকা জায়গা রয়েছে, এখানে রয়েছে যে ফাঁকা জায়গাটা, ঠিক আছে, এখানে আপনারা কোনো কিছু দেবেন না, অর্থাৎ এপি নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার আপনি দেবেন না। অর্থাৎ এখানে মেন কথা হচ্ছে, যিনি আবেদনকারী রয়েছেন ওনার বয়স যদি 18 বছরের উপরে হয়ে থাকে, সেক্ষেত্রে এনার কিন্তু এপি নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার এবং ক্রমিক নাম্বার কিন্তু দিতে হবে। আর ওনার বয়স যদি 18 বছর নিচে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে কোনো কিছু দেবেন না। তারপর নেক্সট আসবেন, এখানে কী বলা হয়েছে, স্বাস্থ্যসাথী বিবরণ। যিনি আবেদন করছেন ওনার নামে যদি কোনো স্বাস্থ্যসাথী কার্ড থাকে, সেক্ষেত্রে খেয়াল করবেন স্বাস্থ্যসাথী কার্ডে নিচে একটি 17 সংখ্যার নাম্বার রয়েছে, সেই নাম্বার কিন্তু যে ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গা দিয়ে দেবেন। এর সাথে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, যে আপনাদের মধ্যে এখনও অনেকে রয়েছেন তাদের নামে কোনো স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা জানেন না, কিংবা স্বাস্থ্যসাথী কার্ড আছে তো জানেন কিন্তু নাম্বার জানেন না, সেক্ষেত্রে আপনি জানবেন কী করে? দেখুন সেজন্য কিন্তু একটি অনলাইন সিস্টেম রয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা মোবাইল থেকেও আপনি জানতে পারবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা, কিংবা স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনারা বের করতে পারবেন। তবে কী বার করবেন এনে কিন্তু অলরেডি একটি ভিডিও বানানো রয়েছে, আপনার ছেলে দেখে নেবেন, ঠিক আছে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, যে রিসিপ্ট, ঠিক আছে। এই যে এখানটা রয়েছে রিসিপ্ট, এখানটা আপনার আধার নাম্বার, আবেদনকারীর নাম, রেশন কার্ড নাম্বার, লিঙ্গ, জন্ম তারিখ এখানে লেখা থাকবে, ঠিক আছে। এটা কেটে কিন্তু আপনাদের দিতে হবে। এবার আসি সেকেন্ড ফর্মে। দেখুন এখানে কিন্তু কিছু অপশান রয়েছে, ঠিক আছে। এখানে তার উত্তর কিন্তু হ্যাঁ অথবা না কিন্তু টিকচিহ্ন দিতে হবে। প্রথমে দেখবেন এখানে কী বলা হয়েছে, যে পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি কিনা। যিনি আবেদনকারী রয়েছেন ওনার পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কি বেশি নাকি কম? যদি বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন এখানে হ্যাঁ বক্স রয়েছে, এখানে টিকচিহ্ন দেবেন। যদি 8 লক্ষ টাকার নিচে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার যে না বক্স রয়েছে এখানে টিকচিহ্ন দেবেন। বুঝতে পারলাম। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে, যে পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করেন কিনা, অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স দেন কিনা। যদি দিয়ে থাকেন তাহলে হ্যাঁ বক্সে টিকচিহ্ন দেবেন, যদি না দিয়ে থাকেন না বক্সে টিকচিহ্ন দেবেন। বুঝতে পারলাম। তারপর নেক্সট কী রয়েছে, SIR অথবা WBLA 2026 নির্বাচনের জন্য ASDD তালিকায় নাম পাওয়া গেছে। অর্থাৎ SIR 2026-এ লিস্টে যদি আপনার নাম থাকে, সেক্ষেত্রে আপনারা হ্যাঁ বক্সে টিকচিহ্ন দেবেন, নাহলে না বক্সে টিকচিহ্ন দেবেন। বুঝতে পারলাম। তারপর দেখবেন নেক্সট এখানে কী রয়েছে, SIR অ্যাপিল ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছে। অর্থাৎ SIR ট্রাইব্যুনালে কি আপনি আবেদন করেছেন এবং এখনও বিচারাধীন রয়েছে? যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ বক্সে টিকচিহ্ন দেবেন, নাহলে না বক্সে টিকচিহ্ন দেবেন। বুঝতে পারলাম। তারপর নেক্সট কী রয়েছে, CAA আবেদন মুলতবি রয়েছে। অর্থাৎ আপনি কি CAA-তে জন্য আবেদন করেছেন এবং সেটা মুলতবি রয়েছে? যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ বক্সে টিকচিহ্ন দেবেন, নাহলে না বক্সে টিকচিহ্ন দেবেন। নেক্সট আপনাদের বলে রাখি, এখানে দেখবেন বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফর্মটি যদি কোনো আবেদনকারী মহিলা হয়ে থাকেন, ঠিক আছে, এবং উনি যদি
অরণ্যপূর্ণ যোজনা আবেদন করে থাকেন এবং সেই অরণ্যপূর্ণ যোজনার তরফ থেকে ওনার নাম যদি বাতিল বা রিজেক্ট করে দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, যে হ্যাঁ বক্স রয়েছে, হ্যাঁ বক্সটা টিক দেবেন। আর যদি লিস্টে নাম থাকে, বাদ না দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা না যে বক্স রয়েছে এই বক্সটা টিক দেবেন। ঠিক আছে? তারপর দেখবেন নেক্সট কী রয়েছে, ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন। যিনি আবেদন করছেন উনি কি জীবিত নন, উনি কি মারা গেছেন, বা স্থায়ীভাবে কি স্থানান্তরিত হয়েছেন? যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস বক্সটা টিক দেবেন, নাহলে না বক্সটা টিক দেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, আবেদনকারীর সম্মতি। ঠিক আছে? এখানে কিছু লেখা থাকবে। ঠিক আছে? এখানটা আপনার ভালোগুলো পড়ে নেবেন কী লেখা রয়েছে। তারপর এখানে দেখবেন একটা ছোটো বক্স রয়েছে, এই বক্সতে আপনারা টিক দেবেন, অর্থাৎ আপনারা পারমিশন দেবেন। তারপর দেখবেন এখানে নেক্সট কী রয়েছে, এই যে ফাঁকা জায়গা রয়েছে এই জায়গাটা কিন্তু আপনাদের সিগনেচার করতে হবে। যিনি আবেদনকারী রয়েছেন ওনাকে কিন্তু পেন দিয়ে এখানে কিন্তু সিগনেচার করতে হবে। আর উনি যদি সিগনেচার করতে না পারেন তাহলে ওনার বুড়ো আঙুলের ছাপ কিন্তু এখানটা আপনার দিতে হবে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, ফ্রন্ট লাইন কর্মী। এই যে ফাঁকা জায়গা রয়েছে এখানে আপনার কোনো কিছু দেবেন না। তারপর নিচে আসবেন, এখানে কী বলা হয়েছে, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। যে ফাঁকা জায়গা রয়েছে এখানটা আপনার কোনো কিছু দেবেন না, এগুলো সরকারি আধিকারিকরা ব্যবহার করবেন। ঠিক আছে? এখানে আপনার কোনো কিছু করবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে দেখালাম যে কীভাবে আপনারা আয়ুষ্মান ভারত কার্ড ফর্মটি নিখুঁতভাবে ফিল আপ করবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ফর্মটি ফিল আপ করার পর এর সাথে আপনাদের কী কী প্রয়োজন ডকুমেন্টস বা নথিপত্র জমা দিতে হবে সেটা একবার ভালো করে শুনে নিন। ফর্মের হাতে আপনি দিতে হবে আধার কার্ডের জেরক্স কপি, ভোটার কার্ডের জেরক্স কপি, তারপর হচ্ছে রেশন কার্ডের জেরক্স কপি, তারপর রয়েছে প্যান কার্ডের জেরক্স কপি। তারপর নেক্সট যাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকবে সেই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি কিন্তু দিতে হবে, এবং প্রতিটি জেরক্স কপির নিচে কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ সিগনেচার কিন্তু করতে হবে। এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথিপত্রগুলো ফর্মের হাতে একসাথে পিন আপ করে আপনাদের নির্দিষ্ট জায়গায় বা আশাকর্মীর কাছে জমা দিতে হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।